নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। যুদ্ধকালীন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপাইগুড়ি জেলার সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করলেন জলপাইগুড়ির বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। যুদ্ধের আবহে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ অন্যান্য পরিস্থিতির ওপর নজরদারিতেই সীমান্ত এলাকা পরিদর্শন বলে জানান বিধায়ক। 2023-এর সিকিমের ভয়াবহ বন্যার পর তিস্তা নদীর 350 কিলোমিটার গতিপথের ওপর পর্যালোচনার পর উঠে এলো নানান গুরুত্বপূর্ণ বিষয়। আগামী দিনে তিস্তার রূপ আরও ভয়াবহ হতে পারে বলে জানানো হলো প্রকৃতি নিয়ে কাজ করা সংগঠন ফিলান্থ্রপির পক্ষ থেকে। স্বামীজির বাণী উল্লিখিত ফলকের উন্মোচন করা হলো জলপাইগুড়ি টাউন স্টেশনে। জলপাইগুড়ি রেল স্টেশনে 4 বার পদধূলি পড়েছিল বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের। সেই বিষয়টিকে স্মরণীয় করে রাখতে জলপাইগুড়ি টাউন স্টেশনে ফলক উন্মোচন করলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। সোমবার জলপাইগুড়িতে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রামকৃষ্ণ মঠ ও মিশন আশ্রমের অধ্যক্ষ। এদিন জলপাইগুড়ি জেলা স্কুলে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। স্কুলের প্রধান শিক্ষক সহ ছাত্রদের হাতে স্বামী বিবেকানন্দের বই তুলে দেন তিনি। মহারাজ বলেন, আমি যার সংস্পর্শে এসে এই সন্ন্যাস জীবনে এসেছি, আমার সেই গুরুদেব বেলুর মঠের ভাইস প্রেসিডেন্ট স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ এই স্কুলে পড়াশুনো করেছিলেন। পরে জলপাইগুড়ি টাউন স্টেশনের প্ল্যাটফর্মে স্বামীজির বাণী উল্লিখিত ফলকের উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শিব প্রেমানন্দজি, জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সহ অসংখ্য ভক্তবৃন্দ। রেলের উন্নয়নের স্বার্থে পুরনো জায়গা ছেড়ে নতুন জায়গা পেয়ে সাংসদকে অভিনন্দন জানালেন রেল স্টেশন বাজারের ব্যবসায়ীরা। দীর্ঘ জল্পনার পর অবশেষে উন্নয়নের স্বার্থে ব্যবসায়ীরা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন রেলের জায়গা এবং নতুন জায়গা পেয়ে সংবর্ধনা জানালেন সাংসদকে। অমৃত ভারত প্রকল্পের আওতায় কাজ চলছে জলপাইগুড়ি টাউন স্টেশনে। অত্যাধুনিক রেল স্টেশন নির্মাণের প্রয়োজনে রেল দফতরের জমিতে দীর্ঘ কয়েক দশক ধরে ব্যবসা করে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের অন্যত্র সরে যাবার আবেদন রেখেছিল রেল। জলপাইগুড়ির উন্নয়নের স্বার্থে ব্যবসায়ীরা সেই আবেদনে সাড়া দিয়ে খালি করে দেয় রেলের জমি। তবে এতগুলো মানুষের রুটি রুজির কথা মাথায় রেখে স্টেশনের পাশেই নতুন করে জায়গা দেয় রেল দপ্তর। সোমবার সেই স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ির লোকসভা সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কে সংবর্ধনা জ্ঞাপন করার পাশাপাশি জলপাইগুড়ির সার্বিক উন্নয়নে সদাই পাশে থাকার কথা ঘোষণা করা হয় ব্যবসায়ীদের তরফ থেকে। আপ্লুত মনে হচ্ছিল যখন আমি এটার উদ্বোধন করতে আসলাম, তার একটা এখানে স্ট্যাচু হোক বা একটা প্রতিকৃতি হোক এখানে একটা করা হবে পার্মানেন্ট। সেটা আজকে টেম্পোরারি করা হলো এই কারণে যে এখানে এখনো অনেক কাজ বাকি আছে, সেগুলো কাজ হলে তখন ওগুলো প্রতিস্থাপন বা স্থাপন করা যাবে। তো এরকম সুভাষচন্দ্র বোসের কথা আমরা কেনা জানি, আমাদের দেশ, তিনি যে এখানকার তার যে স্মৃতি বিজড়িত স্টেশন, এটা আমার জানা ছিল না। জানা ছিল মানে পরে জানতে পেরেছিলাম। সুতরাং এইরকম বিখ্যাত মানুষ যেখানে যে স্টেশনে এসছেন, যেই শহরে এসছেন, সেই শহর পিছিয়ে থাকবে কেন? এর যে একটা বহুদিন থেকে ব্রিটিশ আমলের আগে থেকে এখানকার যে একটা গরিমাময় হিস্ট্রি ছিল জলপাইগুড়ির, সেই গরিমাময় স্মৃতিটাকে মানে যে অবস্থাটাকে ফিরিয়ে নিয়ে আসতে আমাদের সবাইকে একসাথে একযোগে কাজ করতে হবে। আমি তো আপনাদের প্রতিনিধি, আপনাদের সেই কাজগুলো আমি সম্পন্ন করব বা সেগুলো বাস্তবায়িত করব, এটাই আমার প্রচেষ্টা চলছে। আশা করি আপনারা জলপাইগুড়ির সার্বিক উন্নয়ন দেখবেন, এখানে দেখবেন কর্মসংস্থান হয়ে বেড়ে যাচ্ছে, কোনো কৃত্রিমভাবে না, কোনো অন্য অসদুপায়ে না, ভালোভাবে এবং মাথা উঁচু করে জলপাইগুড়ির মানুষ দাঁড়াবে, আমাদের উত্তরবঙ্গের মানুষ দাঁড়াবে শিক্ষায়, সংস্কৃতিতে, সাহিত্যে এবং তাদের কর্মক্ষেত্রে সব জায়গায় উন্নত হবে, এটা আমার ইচ্ছা। আসুন আমরা একসাথে মিলে আমাদের জলপাইগুড়িকে
এগিয়ে নিয়ে যেতে, এই হৃত গৌরব ফিরিয়ে নিয়ে আসতে হাতে হাত মিলে আন্দোলন করি, আমরা কাজ করে যাই। আপনাদের আশীর্বাদ থাকলে আমিও যতদিন সুস্থ থাকবো বা কাজ করার মতো সমর্থ থাকবো বা পজিশনে থাকবো, নিশ্চয়ই আমি এটা করতে চেষ্টা করব। প্রাকৃতিক দুর্যোগে আক্রান্তদের পাশে দাঁড়ালেন জলপাইগুড়ি সদর বিডিও। গতকাল রাতে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু বাড়ি ভেঙে যায়। তাই এদিন যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকারের নেতৃত্বে ঝড়ে আক্রান্ত বাসিন্দাদের ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। আগামীতেও তাদের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। বুদ্ধ পূর্ণিমায় সৈনিকদের জন্য প্রার্থনায় বুদ্ধ ভক্তরা। আজ 12ই মে বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে জলপাইগুড়ি রেসকোর্স পাড়া এক মনেস্টারিতে ভারতের সাহসী সৈনিকদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানেরা যেন যুদ্ধে সুস্থ ও নিরাপদে থেকে তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারেন, এই প্রার্থনাই জানান ভক্তরা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জলপাইগুড়ি শহরে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার, যা শহরের বিভিন্ন এলাকা অতিক্রম করে এই মনেস্টারিতে এসে পৌঁছয়। সারাদিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন বহু ভক্ত ও সাধারণ মানুষ। সন্ধ্যায় প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা গৌতম বুদ্ধের শিক্ষা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। মনিস্টারির এক সন্ন্যাসী বলেন, আমরা চাই আমাদের সেনারা নিরাপদে থাকুন। এই কঠিন সময়ে তাঁদের মঙ্গল কামনায় আমরা আজ একত্রিত হয়ে প্রার্থনা করছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপাইগুড়ি জেলার সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করলেন জলপাইগুড়ির বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করলেন জলপাইগুড়ি বিধায়ক। ভারত সীমান্ত কাশ্মীরে যুদ্ধ পরিস্থিতি, সেই সময় মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে সীমান্ত এলাকা পরিদর্শনে গেলেন জলপাইগুড়ি বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। তিনি জানান, সীমান্তবর্তী এলাকার মানুষদের সাথে কথা বলা হয়েছে বেরুবাড়ি সংলগ্ন এলাকায়। পাশাপাশি তিনি বলেন, যুদ্ধের পরিস্থিতিকে কাজে লাগিয়ে অনেক ব্যবসায়ী জিনিসপত্রের দাম যাতে বাড়িয়ে না দেন, তাই দেখার উদ্দেশ্যে এখানে আসা। সীমান্তবর্তী এলাকার দোকানপাট, বাজার সবই পরিদর্শন করলেন তিনি। দোকানদার ও সাধারণ মানুষের সাথে কথাও বলেন বিধায়ক। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি এখানকার খুবই ভালো, জিনিসপত্রের দামও তেমন বাড়েনি। কোথায় দোকান এটা? এটা বেরুবাড়ি বাজার। তো বললাম এমএলএ সাহেব বললো যে একটু সচেতন থাকতে, যাতে জিনিসপত্রের দাম না বাড়ে, সেই জন্য একটু সচেতন থাকতে। তা আপনারা তো সদর থেকে পাইকারি জিনিস কিনে আনেন, হ্যাঁ। তো কোনো কি দেখছেন যে জিনিসপত্রের দাম টাম বেশি না, নিচ্ছে? এখনো কিছু হয়নি, করেনি। লোকজন কি প্রচুর জিনিস কিনতে আসছে, এরকম হচ্ছে? না না, করোনার সময় যেরকম হয়েছিল? না না, এরকম এখন এখানে পরিস্থিতি হয়নি। দাম টাম বাড়ছে কোনো কিছু? না, এখনো বাড়েনি, সেরকম কিছু বাড়ে না না। বাড়েনি। এটা কি বর্ডার সংলগ্ন বাজার? বাজার কোথায়? এটা 1 কিলোমিটার এখান থেকে বর্ডার। হ্যাঁ, 1 কিলোমিটার বর্ডার। বাংলাদেশ বর্ডার। কি এসেছিল আজকে? হ্যাঁ, আজকে কি আসছিল আপনার দোকানে? আমাদের কে আসছিল এখন আমাদের এমএলএ সাহেব আসছে। কি বলে গেল? বলে গেল যে যাতে জিনিসপত্রের দাম না বাড়ে, সেটা সচেতন থাকার জন্য। ঠিক ঠিক। কি নাম বলেন আপনার? ধনরঞ্জন সাহা। বর্তমান পরিস্থিতি যেখানে একটা যুদ্ধের আবহ তৈরি হয়েছে, আমাদের আন্তর্জাতিক বর্ডার সংলগ্ন যে এলাকা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এবং আমার বিধানসভা ক্ষেত্রের, তার মধ্যে যেমন বেরুবাড়ি ইত্যাদি এই সমস্ত জায়গাগুলো রয়েছে, সেখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেই এখানে এই এলাকায় আসা। বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে আবেদন সবার কাছে, সমস্ত ব্যবসায়ীদের কাছে, যে এই যুদ্ধকালীন পরিস্থিতি যেটা উদ্ভব হয়েছে, সেটাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম, খাদ্য সামগ্রীর দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে সক্রিয় হতে পারে, সেই ব্যাপারটা যেন না হয়, যাতে করে আমাদের জনসাধারণের অসুবিধার সম্মুখীন হতে হয়। এবং সেজন্যেই এই এলাকায় এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম এবং এখানকার স্থানীয় অধিবাসী যাদের নিজস্ব কিছু সমস্যাও আছে তারা ব্যক্ত করলেন, সেগুলোও আমরা অবহিত হলাম এবং এই ব্যাপারে সামনের দিকে কি করে এগোনো যায় সেই ব্যাপারে আমি প্রতিশ্রুতি দিলাম। এরই সঙ্গে এই বর্ডার সংলগ্ন এলাকার
জনসাধারণ যেন আশ্বস্ত থাকতে পারেন আমাদের রাজ্যের যে সরকার, আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী এবং আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, আমরা সবাই মিলে আমরা অত্যন্ত সতর্ক আছি, সচেতন আছি এবং আমরা কোনোভাবেই আমাদের যে নিরাপত্তা সেটাকে আমরা বিঘ্নিত হতে দেব না। হয়তো বা জিনিসপত্রের দাম যদি বাড়ায়, আমাদের সামনে এই যে বর্তমানে সিচুয়েশন চলতেছে পাকিস্তানের সঙ্গে আমাদের একটা যুদ্ধ তৎকালীন, এখন আমরা অনেক বিএসএফ আমাদের কাছে আছে, আমরা খুব খুব একটা চিন্তিত ছিলাম, এখন আমরা খুব আনন্দে আছি যে না বিএসএফ আমাদের পাশে আছে। আচ্ছা, ডক্টর এমএলএ সাহেব আসলেন, উনি আইসে আমাদের এই এলাকায় প্রত্যেকটা দোকানদারের সঙ্গে উনি কথা বললেন যে দেখেন যদি ম্যাক্সিমাম বাজার ধরো চালের বস্তার দাম যদি 840 হয়, সেখানে যদি 870 টাকা নেয়, এই জিনিসটা যাতে না হয়। আর আমাদের অন্ততপক্ষে প্রত্যেকটা দোকানকে সচেতন করে দিলেন উনি। সামনে বর্ডার? হ্যাঁ, সামনেই বর্ডার, একদম কাছেই বর্ডার। হ্যাঁ হ্যাঁ, একদম কাছেই। ভূমিকা কেমন লাগে? না না, খুব ভালো। উনি আসে, উনি মাঝে সাঝে আসে। এই যে আমাদের দাদা আছে, উনি কিছু হয়তো বলবেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী নির্দেশেই দাদা আমাদের আজকে এখানে আসছেন এমএলএ সাহেব, প্রত্যেকটা দোকানের সঙ্গে কথা বলছেন যেন কোনো অসাধু ব্যবসায়ী এখানে না আসে এবং জিনিসপত্রের দামটা যেন ঠিক সঠিক থাকে। আপনারা আশ্বস্ত পেলেন কেমন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই দাদা আসে, আমরা খুব আশ্বস্ত। দুধিয়ায় বালাসান নদীতে হঠাৎ জলস্ফীতির কারণে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করলেন 2 যুবক। দুধিয়ায় বালাসান নদীতে আকস্মিক জলস্তর বৃদ্ধির কারণে মাঝ নদীতে আটকে পড়েন একাধিক ভ্রমণপ্রেমী। তারা এই এলাকায় জনপ্রিয় স্থানটি আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত এবং বাগডোগরা থানার অন্তর্গত অঞ্চলে বেড়াতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে রবিবার দুপুরে নদীতে স্নান করছিলেন বহু মানুষ। ঠিক সেই সময় পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টির কারণে নদীর জলস্তর ও স্রোতের গতি হঠাৎ বেড়ে যায়। এতে কিছু পর্যটক মাঝ নদীতে আটকে পড়েন এবং আতঙ্কের সৃষ্টি হয়। সেই সময় শিব মন্দিরের 2 যুবক রাজা রায় ও কিরণ সিংহ সাহসিকতার পরিচয় দিয়ে নিজেদের গাড়ি ও অন্যান্য উপায়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করেন। তাদের এই পদক্ষেপে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। উপস্থিত লোকজন তাদের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, এমন পরিস্থিতি থেকে বাঁচতে পর্যটকদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে বর্ষাকাল বা পাহাড়ি বৃষ্টির সময় নদীতে নামার আগে স্রোতের গতি প্রকৃতি ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তিস্তা নদীর উৎপত্তি থেকে মোহনা পর্যন্ত পায়ে হেঁটে ভ্রমণ করে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন ফিলান্থ্রফি সংগঠনের সদস্য। দেশের মধ্যে যত অংশ জুড়ে রয়েছে তিস্তা নদী, তার গোটা অংশটি অর্থাৎ প্রায় 350 কিলোমিটার পথই পায়ে হেঁটে সম্পূর্ণ পর্যালোচনা করেছে প্রকৃতি নিয়ে কাজ করা সংগঠন ফিলান্থ্রফির সদস্যরা। 2023 সালে সিকিমের ভয়াবহ বন্যার পর বর্তমান দিনে দাঁড়িয়ে তিস্তা নদীর কী অবস্থা রয়েছে, ভবিষ্যতে তার কী প্রভাব পড়তে পারে প্রভৃতি বিষয়গুলো নিয়ে সংগঠনের তরফে আলোকপাত করা হয়। সোমবার এই নিয়ে জলপাইগুড়ি প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হয়। সংগঠনের তরফে সম্রাট মৌলিক বলেন, আমরা তিস্তা নদী একেবারে শুরু থেকে দেশের মধ্যে যেখানে শেষ হচ্ছে অর্থাৎ শেষ পর্যন্ত 350 কিলোমিটার পথ পায়ে হেঁটে সম্পূর্ণ করেছি। এই পথ অতিক্রম করতে গিয়ে নানা অভিজ্ঞতার সাক্ষী আমরা থেকেছি। তবে গোটা পথ শেষ করে আমরা আশাপ্রদ কিছুই দেখতে পাইনি। অর্থাৎ ফের তিস্তা নদী ধ্বংসাত্মক পরিস্থিতির মুখোমুখি আমাদের হতেই পারে। প্লাস্টিক জাতীয় বস্তু ব্যবহার সহ যে কোনো দ্রব্য যা আবহাওয়া পরিবর্তন করতে পারে তা নিয়ে সিকিমের বাসিন্দাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই সজাগ করা হয়েছে। আমাদের রাজ্যে মানুষের মধ্যে এই সব বিষয় নিয়ে সচেতনতা অনেকটাই কম। বর্তমানে নদীর যা পরিস্থিতি রয়েছে সেই অনুযায়ী আগামী দিনে তিস্তার ভয়াবহ রূপের সাক্ষী সাধারণ মানুষ থাকতে পারেন। এর একাধিক কারণও রয়েছে। তিস্তার চরে চাষাবাদের জন্য মানুষ বর্তমানে রাসায়নিক সার প্রয়োগ করছেন। সেই সারই আবার সরাসরি তিস্তা নদীর জলে গিয়ে মিশছে। এর ফলে নদীর মৎস্যকুল ধ্বংস হচ্ছে। মৎস্যজীবীরা আগের মতো আর মাছ সেখানে পাচ্ছেন না, অর্থাৎ জলজ জীবনও ধ্বংসের মুখে। গাজলডোবা থেকে জলপাইগুড়ি শহর পর্যন্ত তিস্তা নদীর দুপাশে চাষের পরিমাণ অসংখ্য বৃদ্ধি পেয়েছে। নদীর গভীরতা যদি না বাড়ানো হয় তাহলে বড় একটা বৃষ্টি ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। হ্যাঁ, বলতে খুব খারাপ লাগছে, কিন্তু এটা ঠিক যে গোটা জার্নিতে খুব আশাপ্রদ কিছু দেখতে পাইনি। কারণ যেখানে ধরুন ভৌগোলিক দিকটা যেরকম রয়েছে সেই দিক থেকে যদি ধরি বা প্রাকৃতিক দিক থেকে যদি ধরি, তাহলে অসম্ভব ভালনারেবিলিটির মধ্যে হচ্ছে তিস্তা এবং সিকিম, পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, পাহাড়ি অঞ্চলটা এবং সমতলে খুব বেশি আশাব্যঞ্জক কিছু দেখতে পাইনি।
তবে হ্যাঁ, তার মধ্যে যেটা পজিটিভ ঠিক সেটা হচ্ছে যে সিকিমের অধিবাসীরা কিন্তু অন্তত প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে হোক অথবা ধরুন ব্যবহারিক দৈনন্দিন কাজকর্মে যে ছোট ছোট চেঞ্জেসগুলো ক্লাইমেট চেঞ্জকে রুখে দিতে পারে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীদের থেকে অনেক বেশি সজাগ। আর আরও একটা কারণ যে ওখানে কিন্তু সিকিম একটা মনে রাখতে হবে ফার্স্ট গ্রিন স্টেট এবং ওখানে অর্গ্যানিক স্টেট ওরা। তো ন্যাচারালি যা অধিবাসী, সিকিমের আদি অধিবাসী, তারা কিন্তু পাহাড়, প্রকৃতি, জল, জঙ্গল, নদী নিয়েই বড় হয়েছে প্রজন্মের প্রজন্ম। তা ওদের কাছে এই সমস্যার অনেক সহজ সমাধান আছে। কিন্তু যখনই আমি পশ্চিমবঙ্গে চলে এসেছি তখন দেখেছি সমতল নয়, পাহাড়ি অঞ্চলে অনেকটা, তখন থেকে ড্রাস্টিক্যালি সচেতনতা কমে এসছে। আর সমতলতা অবশ্যই আমি এইটুকু বলতে পারি যে পরিস্থিতি অত্যন্ত ঘোরাল হতে পারে এবং যত সময় এগোবে, যদি একটা ধরুন ম্যাজিক্যাল কিছু না হলো, হঠাৎ করে প্রকৃতি হঠাৎ করে আশীর্বাদ দিল আমাদের, সেরকম যদি কিছু না হয় তাহলে কিন্তু একটা ম্যাসিভ বন্যা এবং আবার নতুন করে আবার সেই গ্রফর আশঙ্কা রয়েছে। এবং যত দিন এগোবে 2030-এর দিকে এগোবে এই ধরনের ডিভাস্টেশনের সংখ্যা কিন্তু আরও বাড়বে। শেষ সপ্তাহ বলছে বিভিন্ন জায়গায় তারা প্রতিরোধ যেরকম ব্যবস্থা করেছে 23-এর বিপর্যয়ের পর, সিকিমের বিপর্যয়ের পর, তাতে অনেকটাই প্রতিরোধ করা যাবে। কিন্তু ঘুরে দেখে কি মনে হলো এই প্রতিরোধ? না, হ্যাঁ, এই যে প্রতিরোধ বলছেন, কিসের প্রতিরোধ? যেখানে রিভার বেড উঠে এসছে বহুকাংশে, যেখানে তিস্তাকে আগে ঝুঁকে দেখতে হতো 30 ফিট, 50 ফিট, 70 ফিট নিচে, যেখানে NH-10 সমান সমান তিস্তা চলে এসছে, সেখানে আপনি কী প্রতিরোধ ব্যবস্থা নেবেন? এবং যে কাজটা যখন হওয়ার কথা ছিল, আমি পুরোটাই দেখে যাব মনে হলো আমার, সবটা কিন্তু হয়নি। এবং 2.5 বছর পরেও বহু জায়গায় রাস্তা খোলা সম্ভব হয়নি। আমি সিকিমেরও অনেক পোর্শন দেখেছি যেখানে পাহাড়গুলো কমপ্লিটলি ক্র্যাক হয়ে রয়েছে যে কোনো একটা বড় বৃষ্টিতে বা সামান্য ভূমিকম্পও যদি হয়, রিক্টার স্কেলে যদি 2.4, 2.5, 3.5 এই লেভেলেরও একটা ভূমিকম্প হয়, এইসব গ্রামগুলোকে খুঁজেই পাওয়া যাবে না। সমতলে জলপাইগুড়ি বা সংলগ্ন যে তিস্তা, সমতলে বিগেস্ট থ্রেট যেটা দেখুন, তিস্তা ব্যারাজ আমাদের এখানে খুব কাছে, ঠিক আছে, এবং ঠিক তার আগে রয়েছে কালীঝোড়া। তো ন্যাচারালি কোথাও একটা জলকে নিয়ন্ত্রণ করার একটা মেকানিজম আছে। কিন্তু নদী মানে শুধুমাত্র বন্যা, তারপরে নদী ক্ষতি সাধন করা তো তা নয়। নদীর শরীর কীভাবে খারাপ হচ্ছে, তিস্তার চর জুড়ে যেভাবে চাষাবাদ চলছে, আমি বলছি না যে মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে না, তা আমি আমার পেট ভরবে নদীর কথা ভেবে তিনি খালি পেটে থাকবেন, সেটা হয় না। কিন্তু ইচ্ছে মতো রাসায়নিক যে ব্যবহারটা হচ্ছে সেটা কিন্তু ফলন বাড়ানোর জন্য ডেফিনেটলি, সেটা কিন্তু সরাসরি তিস্তার জলে গিয়ে মিশছে, কন্টামিনেশন। এবার যারা মাছ ধরেন ওখানে প্রজন্ম থেকে প্রজন্ম, পিতৃপুরুষের কাজ, তারা তো আর মাছ পাচ্ছেন না। তার মানে একটা প্রফেশনের মানুষ খানিকটা উপকৃত হচ্ছেন আরেকজন মানুষকে মেরে দিয়ে। এখানে কিন্তু আমার দেখলাম যেটা, যে তিস্তার চর প্রায় শুরু থেকে গজলবার পর থেকেই দেখছিলাম, যত এগোচ্ছিলাম ধীরে ধীরে এই জলপাইগুড়ি একদম শহর পর্যন্ত অসম্ভব চাষের পরিমাণ বেড়েছে, অসম্ভব চাষের পরিমাণ বেড়েছে। না, বিষয়টা বার্তা দেওয়ার নয়, ব্যাপারটা হচ্ছে দুটো প্রেক্ষিত আছে। একটা হচ্ছে যে এই তিস্তার শুরু থেকে একটা ভারতবর্ষে যেখানে তিস্তা শেষ হচ্ছে, এই পুরো জার্নিটা পায়ে হেঁটে করার কারণটাই হচ্ছে যে একজন প্রকৃতির ছাত্র হিসেবে আমাদের সংগঠন ফিলান্থ্রপি, তার পক্ষ হয়ে তিস্তার যে বন্যা 2023-এ হয়েছিল তার ইম্প্যাক্টটা কী কী হয়েছে এবং এই 2-2.5 বছরে তার কতটা দাগ রয়ে গেছে এবং কতটা সেই দাগ আগামীতে সরানো সম্ভব নাকি আরও কিছু আসতে চলেছে, সেটা যেমন জানার প্রয়োজন ছিল, ঠিক সেম টাইমে আমাদের যেটা লক্ষ্য ছিল সেটা হলো যে ওয়াটার কনজারভেশন, রিভার কনজারভেশন কেন ইম্পর্ট্যান্ট। ইভেন এই যে গ্লেশিয়ার লেক আউটডোরস ফ্লাডের জন্য যে 2023 এত বড় ঘটনা, সেটা আগামী দিনে বারবার হতে পারে, তা সেখানে ক্লাইমেট চেঞ্জে একটা বড় ভূমিকা আছে। তো এই ক্লাইমেট চেঞ্জকে যদি রুখে দিতে হয়, গ্লোবাল ওয়ার্মিংকে যদি কমিয়ে আনতে হয়, তাহলে একজন ভারতীয় নাগরিকের, একজন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি হিসেবে তার কী কী দায়িত্ব রয়েছে সেইটা কিন্তু তাদের জানিয়ে দেওয়া, বিশেষ করে স্কুল কলেজের যারা ছাত্রছাত্রী আছে তাদের, এবং বিভিন্ন কমিউনিটি যারা একদম নদীর দুপাশে থাকে এবং নদীর উপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট তারা, এবং ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে প্রজন্ম থেকে প্রজন্ম, তাদের জানা। তাই এই পুরো ব্যাপারটাতে, এই পুরো পদযাত্রায় যেটা হলো, কোনো বার্তা দেওয়া নয়, বরঞ্চ শেখা এবং শেখানো, এই নলেজ এক্সচেঞ্জ প্রসেসটা
আমি করেছি আর কি। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680576। গাজলডোবায় তিস্তা নদীর ওপরে সেতু দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে, এখনও বন্ধ রয়েছে জীবিকাও। একসময় পর্যটকে ভরপুর ছিল গাজলডোবা। পাখি বিতান অভয়ারণ্যে ছুটির দিনে ছিল ভিড়, নৌকা বিহার আর সাইকেল রাইডে মুখর থাকত এলাকা। এখন সব বদলে গেছে। 27 এপ্রিল থেকে তিস্তা ব্যারেজের সেতু সংস্কারের জন্য যান চলাচল বন্ধ। শুধুমাত্র হাঁটার ব্যবস্থা চালু থাকলেও গাড়ি না চলায় গাজলডোবা পর্যন্ত বিচ্ছিন্ন অবস্থা রয়েছে এই এলাকার। পর্যটকের অভাবে দোকান, হোটেল, নৌকো, গাড়ির ব্যবসা বন্ধের মুখে। স্থানীয় ব্যবসায়ী নির্মল মণ্ডল বলেন, দিনভর বসেও কিছু বিক্রি হয় না। নৌকা চালক, সাইকেল রাইড অপারেটর, গাড়ি চালক সবাই বেকার। পাখি বিতানে থাকা 72টি নৌকো আজ অলসভাবে পড়ে রয়েছে। বিকল্প রাস্তা বেলাকোবা দিয়ে গেলেও খারাপ অবস্থার কারণে পর্যটকেরা ফিরে যাচ্ছেন। শিলিগুড়ির শর্টকাট রাস্তাও অচল। স্থানীয় মানুষজন চাইছেন দ্রুত বিকল্প রাস্তাগুলোর সংস্কার ও সরকারি সহায়তা। প্রস্তাব উঠেছে হোমস্টে ও ডে ট্যুর প্যাকেজ চালুরও, কিন্তু প্রশাসনের উদ্যোগ না থাকলে হয়তো ফিরবে না গাজলডোবার পুরনো রূপ। প্রতীক্ষা এখন কেবল একটাই, যে কবে খুলবে এই সেতু, কবে ফিরবে পর্যটক, কবে ফিরবে প্রাণ। পর্যটন বলতে অ্যাকচুয়ালি আমাদের সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সিজন টাইম থাকে, তারপরে কিছুটা হালকা অফ টাইম থাকে আর কি। তো যেসব পর্যটক এখানটায় আসে সে খালি আমাদের গাজলডোবার জন্যই আসে না, টোটাল ডুয়ার্স যেটা পর্যটক সে এটাই হলো আমাদের গাজলডোবার যে মেন রোডটা আছে, এই রোড দিয়ে সফর করে এরা। তো এইখানটায় হয়তো 1 ঘন্টা কি 1.5 ঘন্টার জন্য একটা আধা ঘন্টা দাঁড়ায় এখানটায়, এই জায়গাটা ঘুরে ফিরে তারপরে ওই সব জায়গায় যায়। তো সেই সব পর্যটকগুলো আমাদের এখানে বন্ধ হয়ে গেছে বর্তমানে। নাই বললেই চলে, নাই বললেই চলে। দিনের 1-2টা আসে, ওই 1-2টা ওরকমই নাও, ওরকমই মানে না বলতেই চলে আর কি। বলছি ব্যাটারি গাড়ি দিয়ে কতজনকে নাও? আমাদের এটা অ্যাকচুয়ালি 4 জনের প্যাকেজ মানে করা আছে। এটা কতক্ষণ চালাও? এটা আমাদের যে সাইট সিনটা হয় এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সাইট সিনটা হয়। এটা শীতকালে তো পাখি বিতান 1-3 কিলোমিটার পাওয়া যায়, তো এখন গরমকালে তো পাখির ব্যাপারটা থাকে না, তাও ওই 3 কিলোমিটার 6 কিলোমিটার টোটাল রাউন্ড হয় আর কি। আচ্ছা, কত নাও পার হেড? এটা পার হেড আমাদের 400 টাকা প্যাকেজ আছে আর কি গাড়িটার। 400 টাকার মধ্যে কত, 6 জন? হ্যাঁ 6 জন, 4 জন, 5 জন যেতে যা হয় আর কি। 400 টাকায়। এবার যে 2-1 জন আসে তারা আমরা ডিসকাউন্ট করে মিলাটেলে নিয়ে যাই আর কি। আর সাইকেল? সাইকেলগুলো এটা আপনার 20 থেকে 25 মিনিট টাইম থাকে, 2 জন করে 100 টাকা নেওয়া হয়। 100 টাকা? হ্যাঁ 20 থেকে 25 মিনিট। হ্যাঁ। এটা কি কোনো সেলফ হেল্প গ্রুপের থেকে না সরকারিভাবে? না, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে আছে, এটা আমাদের লিজে নেওয়া আছে। ও লিজে কত দিনের জন্য? এটা আমাদের পার বছরে লিজ করা হয়। তাই? হ্যাঁ। এইখানে আপনারা দেখছেন যে এই যে আমাদের এই ব্রিজ, এই ব্রিজের অবস্থা খুবই খারাপের অবস্থা আছে। তো আপনারা জানেন যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের চিফ সেক্রেটারি এখানে পরিদর্শন করে গিয়েছিল। সুতরাং আমরা বারে বারে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং এই দপ্তরের মন্ত্রী, ইরিগেশন ডিপার্টমেন্ট মন্ত্রী মহাশয়কে আমরা এখানে যা সমস্যা সেটা বলেছিলাম, যে এইখানে যে একটা ব্রিজ যেখানে অচল অবস্থা আছে, যের মধ্যে গাড়ি ঘোড়া টোটালি বন্ধ করে দিয়েছে। তো সুতরাং এরকম করে তো বেশি দিন চলতে পারে না। এখানে অনেক স্টুডেন্ট গাড়ি ঘোড়া চলে, যাতে পুনরায় যাতে এই রাস্তাটা চলাফেরা করার মতন যাতে কাজ করা যায়, তার জন্য আমাদের এটা দাবি ছিল। তো এখানে চিফ সেক্রেটারি পরিদর্শনে আসছিল, উনি কথা দিয়েছিলেন যে এই কাজটা আমরা শীঘ্রই তাড়াতাড়ি করে দেব। এই কাজটা খুবই তাড়াতাড়ি মানে সময় মতন যাতে শেষ করতে পারে, যে এই ব্রিজটা তাড়াতাড়ি কাজটা শুরু করার জন্য। তো সেইটা প্রশাসনের সাথে, যেহেতু প্রশাসনিক ম্যাটার, এখানে আমাদের
মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন শিলিগুড়িতে, তখন চিফ সেক্রেটারি নিজে ভিজিট করেছিলেন এই ব্রিজটা এসে, এবং আমাদের জেলা শাসক থেকে শুরু করে প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে প্রত্যেকেই আমরা, আমার সাথে আমাদের রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় আছেন, এই গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান, আমরা প্রত্যেকেই উদ্বিগ্ন। সাধারণ মানুষের এই এত বড় একটা জায়গা, যেখান দিয়ে একটা এত কিলোমিটার মানে রাস্তার, যেখানে আমাদের দূরত্ব কমে, যে শিলিগুড়ির দিকে যাতায়াত করা, ফুলবাড়ি শিলিগুড়ি থেকে শুরু করে, সেটা কিন্তু অনেক যেগুলো 6 টনের উপরে গেছে সেগুলো এতদিন ধরে ঘুরে চলে যাচ্ছিল রাস্তা দিয়ে। আর এই ব্রিজের কাজ যখন পুরোদমে শুরু হচ্ছে তখন কিন্তু কোনো গাড়ি আর এটা দিয়ে যাচ্ছে না। সেখান থেকে একটা ট্যুরিজমের বড় একটা অংশ, যেখানে লাটাগুড়ি, মূর্তি, এই সমস্ত ট্যুরিস্টের গাড়িগুলো কিন্তু শিলিগুড়ি এনজিপি থেকে এই দিক দিয়েই আসে, সেই গাড়িগুলোও বন্ধ থাকবে। কালিম্পং জেলার বরবাট অঞ্চলে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হলো। কালিম্পংয়ের 1 নম্বর ব্লক এনসিটি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি হিউম্যানিটি সহযোগিতায় এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। রবিবার কালিম্পংয়ের প্রত্যন্ত বরবটে অনুষ্ঠিত হয় এই শিবিরটি। এটি পরিচালনা করেন গ্রেটার লায়ন্স আই হসপিটাল এবং আশা প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং ইনস্টিটিউট। শিবিরটি অনুষ্ঠিত হয় স্থানীয় সেন্ট মার্গারেট ম্যারিজ ডিসপেন্সারিতে, যেখানে 1.5 শতাধিক মানুষের স্বাস্থ্য, চোখ ও দাঁতের পরীক্ষা করা হয়। অংশগ্রহণকারীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয় এবং ফিজিওথেরাপি সেবাও প্রদান করা হয়। এই সামাজিক উদ্যোগে উপস্থিত ছিলেন জিটিএ সদস্য সঞ্জবীর সুব্বা, গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন সুব্বা, স্থানীয় সমাজসেবী ফ্রান্সিস রায়, ওম খাওয়াস, র্যাবেল রায় এবং লায়ন্স ক্লাবের সুনন্দা সরকার ও সাধন মণ্ডল প্রমুখ। स्पेशली ये कैंप निमोंग जीपी और पाविलगढ़ जीपी को फोकस करके यहाँ का लोगों को फिजिकल और आँख और दांत का चेकअप के लिए रखा गया है सिलीगुड़ी लायंस क्लब ह्यूमैनिटी की तरफ से। इसको हम लोगों ने 2-3 दिन पहले एडवर्टाइज दिया था, जैसे कि यहाँ पे जितना भी मेडिकल का खर्चा, दवाई और ऑपरेशन तक भी ये क्लब की तरफ से फ्री में कर रहा है। ये एडवर्टाइज सुन के ज़्यादा से ज़्यादा लोग आया है और मुझे लगता है ये लाभ उठा पाएगा यहाँ का लोग। इसके लिए मैं ये क्लब को धन्यवाद देना चाहता हूँ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে লুপ্তপ্রায় নরসিংহ মন্দির পরিদর্শন করলেন ওই 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। উত্তরবঙ্গের একমাত্র নরসিংহ মন্দির এখন লুপ্ত হতে বসেছে। কয়েক দশক ধরে নেই সংস্কার। এই মন্দির কোথায় আছে হয়তো অজানা অনেক মানুষেরই। নরসিংহ মন্দিরের প্রাচীন অবস্থার স্মৃতি রয়েছে জলপাইগুড়ি 12 নম্বর ওয়ার্ডে। মন্দিরটি নরসিংহ দেবের আজ তার আবির্ভাবের দিন এবং নরসিংহ চতুর্দশী। এই উপলক্ষে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের একমাত্র নরসিংহ মন্দির জলপাইগুড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের জলপাইগুড়ি হাই স্কুল সংলগ্ন এলাকায় অবস্থিত। এই মন্দিরের অবস্থা দেখলে অনেকেই অবাক হবেন, কারণ দীর্ঘ কয়েক বছর ধরে মন্দিরের কোনো সংস্কার হয়নি। বারবার বিভিন্ন জায়গায় জানিয়েও বর্তমান মন্দিরের পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। এই দিন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই মন্দির পরিদর্শন করেন এবং পুজো দেখতে আসেন। বেশ কিছু কারণে মন্দিরের পরিবেশ নষ্ট হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি এর সংস্কার হওয়াও প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। নেশাখোরদের আতুর ঘর তৈরি রয়েছে এইখানে। আমার গান কীর্তন শেখানো হয়। ও আচ্ছা, আজকে আপনি আসলেন এখানে, তো পরিস্থিতি কি দেখলেন মন্দিরে? অনেক প্রাচীন মন্দির, কতদিন আগের সঠিক দিন তারিখ বয়স্ক লোকেরা বলতে পারছেন না। তা এখানে বছরে প্রধানত দুটো ভালো পূজা হয়, আজকে নরসিংহ চতুর্দশী এবং জন্মাষ্টমীতে। তাছাড়া নিত্য পূজা হয়। এখানে কাকু দায়িত্ব নিয়ে পূজাটা করছেন। এই কাকুরা প্রথম থেকেই আছেন। এখানে স্থানীয় লোকজন সহযোগিতা করছেন, কিন্তু এখানে এই এলাকায় কিছু খারাপ ছেলের অত্যাচার বেড়ে গেছে, মানে নেশাগ্রস্ত ছেলের। এই জন্য মন্দিরটা বিভিন্নভাবে বিঘ্নিত হচ্ছে। আমি স্থানীয় সকল লোকের কাছে আবেদন করব, মন্দিরটাকে রক্ষা করুন
আর যে নেশাখোর ছেলেরা মন্দিরে বিভিন্ন রকম ডিস্টার্ব করছে, বাবার কাছে আশীর্বাদ করব তাদের মতি দিক, তারা নেশা মুক্তি হোক তাদের। আর আমি কাউন্সিলর হিসাবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছি এবং আমরা স্থানীয় লোকেরা সহযোগিতা করে চাঁদা তুলে মন্দিরটা শীঘ্রই সংস্কার করব। কাকু আজকে কি ছিল? আজকে নৃসিংহ চতুর্দশী, নৃসিংহদেবের আজকে আবির্ভাব। যে তিথিটাতে হিরণ্যকশিপু যে অনাচারী ছিল, অত্যাচারী ছিল, তার জন্য এই অবতারটা নিচে 10 অবতারের মধ্যে এই একটা অবতার ভগবানের। সেই অবতারের পূজাটা আমরা দীর্ঘদিন থেকে করি এবং আমার আগেও অনেকে এখানে পূজা করতেন গোপালগুড়ি। আর ধারা ধরে আমরা যতটা পারি গুরুদেব। এটা কি উত্তরবঙ্গের একমাত্র মন্দির নাকি আরও রয়েছে? একটাই মন্দির উত্তরবঙ্গের। নাই, হ্যাঁ, আর কোনোখানে নাই আর কি, আমি তো চোখে দেখিনি। বা এই অনুষ্ঠানটা কে করে না করে তাও জানি না, হয়তো উপবাসটা তো সকলে করে, কিন্তু এত বড় একটা মন্দির, নৃসিংহদেবের যে জাগ্রত একটা মন্দির, এটা দীর্ঘদিন অবহেলিত অবস্থায় আছে। এটাকে বারবার সরকারের কাছে বা জনগণের কাছে আবেদন রাখছে যেন সকলে দৃষ্টি রাখে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.0 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 19.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। যুদ্ধকালীন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপাইগুড়ি জেলার সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করলেন জলপাইগুড়ির বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। যুদ্ধের আবহে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ অন্যান্য পরিস্থিতির ওপর নজরদারিতেই সীমান্ত এলাকা পরিদর্শন বলে জানান বিধায়ক। 2023-এর সিকিমের ভয়াবহ বন্যার পর তিস্তা নদীর 350 কিলোমিটার গতিপথের ওপর পর্যালোচনার পর উঠে এলো নানান গুরুত্বপূর্ণ বিষয়। আগামী দিনে তিস্তার রূপ আরও ভয়াবহ হতে পারে বলে জানানো হলো প্রকৃতি নিয়ে কাজ করা সংগঠন ফিলান্থ্রপির পক্ষ থেকে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।